এবার আপনার সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্য আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে। বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। একদিন এমন সময় আসবে আপনাদের মিছিলে, যেমন কেন্দ্রীয় একটা কমিটির মিছিলে যেমন 10 জন লোক পাওয়া যায় আওয়ামী লীগের আমলে, আগামীর দিনে এমন দুর্দিন আসতে পারে যে 10 জন কেন, একজন লোক যে মিছিল করবে সেই ধরনের নেতাকর্মী আপনাদের নাও থাকতে পারে। ভাই, ক্ষমতা তো 2 দিনের জন্য না। পরিস্থিতি এমন হইতে পারে 17 মাস না হয়ে 17 সপ্তাহ না 17 ঘন্টায় একটা পতন ধ্বনি আমাদের সামনে চলে আসতে পারে। যদি গণভোট এই সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আরেকটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। বিএনপি, তোমরা চোখ তুলে তাকিয়ে দেখো, কান খাড়া করে শুনে রাখো, আগামী দিনে তোমাদের ভুলে আমরা আর সাফার করবো না, আমরা বিকল্প পথ খুঁজে নিচ্ছি। এবার যদি বিএনপি যেই ভুল করছো, তোমরা হিসাব কষে দেখো, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তোমাদের ভোটের অনুপাতটা তোমরা হিসাব করে দেখো যে তোমরা কোন ভোটে কিভাবে নির্বাচিত হয়েছে। আমি ইঞ্জিনিয়ারিং এর হিসাবটা বাদ দিলাম, 51% ভোট তোমরা পেয়েছো, সেটাকেই আমি সত্য ধরে নিলাম। এই 51% ভোটের মধ্যে তোমরা যেই ভোট দিয়ে, যেই জনগণকে দিয়ে বিগত 50 বছর রাজনীতি করেছো, সেই ভোটার তোমাদেরকে কত পার্সেন্ট ভোট দিয়েছে সেটা হিসাব। বর্তমান সরকার। সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে আর ফিরে কামব্যাক করতে পারবে, এটা কি আদৌ কোনো সম্ভব হবে কিনা সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। দর্শক, বাংলাদেশের তারেক রহমান ক্ষমতায় আসার পর যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সেই সম্পূর্ণ ঘটনা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আর কথা না বাড়িয়ে চলুন আগে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। লীগের পতন হওয়ার পর শেখ হাসিনা যখন ভারতে চলে যায়, তখন অনেকেই বলেছিল যে শেখ হাসিনা ভারত থেকে ইউরোপের যে কোনো একটি দেশে চলে যেতে পারে, এবং বিভিন্ন দেশের নাম উল্লেখ করে বিভিন্ন জায়গায় নিউজ প্রচার হয়েছিল। এবং পরবর্তীতে টেকনিক্যাল কারণে শেখ হাসিনা ওই সকল দেশে যায়নি, এবং পরবর্তী সময়ে ভারত সরকার থেকে শেখ হাসিনাকে একটি ট্রাভেল পাস ডকুমেন্টও দিয়েছিল। শেখ হাসিনা চাইলে বিশ্বের যে কোনো দেশে চলে যেতে পারেন, কিন্তু শেখ হাসিনা তবুও কোনো দেশে যায়নি, ভারতে থেকে যায়। সকল গুঞ্জন এবং গুজব ভেস্তে যায়। এবং এই রিসেন্টলি 4-5 দিন ধরে আবারও একটি গুঞ্জন তৈরি হয়েছে, শেখ হাসিনা ভারত ছেড়ে লন্ডন চলে যেতে পারেন তার বোন শেখ রেহানার কাছে। হঠাৎ করে এই গুঞ্জন তৈরি কেন হলো? অনেকেই বলার চেষ্টা করছে যে বিএনপি সরকার ভারতকে চাপ দিচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এবং কিছুদিন আগে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব ভারতে গিয়েছে, খলিল সাহেবও বারবার শেখ হাসিনার বিষয়টা তুলে এনেছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের কাছে সেটার জন্য ভারত সরকারকে চাপ দিচ্ছে। এই সকল বিষয়কে কেন্দ্র করে নাকি শেখ হাসিনা লন্ডন চলে যেতে পারে। আগে টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো লন্ডনে যেতে পারেনি, এখন টেকনিক্যাল কোনো ইস্যু নেই, এখন চাইলে শেখ হাসিনা লন্ডন চলে যেতে পারে। এখন এই সকল বিষয় কি আসলে কি অথেন্টিক কোন সোর্সের নিউজ? আমার তো মনে হচ্ছে না এগুলো কোনো অথেন্টিক কোন সোর্সের নিউজ। এই বিষয়গুলো অনুমান নির্ভর বিষয়গুলো নিয়ে গুঞ্জন তৈরি হচ্ছে, এগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় প্রচার করা হচ্ছে। বাস্তবে শেখ হাসিনা যদি ভারত ছেড়ে লন্ডন চলে যেত, শেখ হাসিনা ভার্চুয়ালি ভাবে তার নেতাকর্মীদেরকে এবং শীর্ষ পর্যায়ের নেতাদের মাধ্যমে সকল জায়গায় ক্লিয়ার করে দিত যে আমি ভারত ছেড়ে লন্ডন চলে যাচ্ছি, এবং ভারত সরকারের পক্ষ থেকে যে কোনোভাবে এটা বিবৃতি দেওয়া হতো যে শেখ হাসিনা ভারতে থাকছে না, তিনি লন্ডন চলে যাচ্ছেন। এই সকল বিষয় যেগুলো নিয়ে গুঞ্জন কিছুদিন পর তৈরি হয়, এগুলো বট বাহিনীর কাজ। বট বাহিনীরা বিভিন্ন টেকনিক্যালি ভাবে এগুলা ছড়িয়ে দেয়। যখন এই সকল বিষয়গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও এই বিষয়গুলো মনে করে যে সত্য, তারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। যেমন আমিও এই বিষয়গুলো যখন দেখতেছি অনেক বেশি আকারে ছড়িয়ে গিয়েছে, গুঞ্জন তৈরি হয়েছে, অনেক বেশি গুজব তৈরি হচ্ছে, তখন আমার মনে হয়েছে আমি এই বিষয়গুলো নিয়ে একটি আলোচনা করা প্রয়োজন, এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে তাদেরকে ক্লিয়ার করা প্রয়োজন। শেখ হাসিনা এখনো এমন কোনো সিদ্ধান্ত নেয়নি তিনি ভারত ছেড়ে লন্ডনে শেখ রেহানার কাছে চলে যাবেন, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের কাছ থেকে এমন কোনো তথ্য আসেনি। এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি, এবং ভারত সরকারের পক্ষ থেকেও এমন কোনো তথ্য আসেনি যে শেখ হাসিনা ভারত ছাড়তে পারেন খুব শীঘ্রই। শেখ হাসিনা ভারতে আছেন, ভারতেই থাকবেন। শেখ হাসিনা যদি কোনো দেশে চলে যায় বা কোনো দেশে যায়, এটা আপনাদেরকে জানিয়ে যাবে। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা এটা আপনারা শিওর থাকতে পারেন। কোনো বট বাহিনীর গুজব, কোনো বট বাহিনীর প্রপাগান্ডা আপনারা কান দিবেন না। এই বিষয়ে না, কোনো বিষয়ে কান দিবেন না। আমি আমার আরেকটা চ্যানেলে এই বিষয় নিয়ে আলোচনা করেছি, শিরিন শারমিন এবং সাবার হোসেন চৌধুরীর বিষয়টা নিয়ে, যে একজনের সভাপতি হয়ে যাচ্ছে, একজন সেক্রেটারি হয়ে যাচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের। এই বিষয়গুলো যে বট বাহিনী গুজব ছড়িয়েছে রিফাইন্ড আওয়ামী লীগের নামে, সেই বিষয়ে আপনাদেরকে কান দিতে মানা করেছি। তারা কিছুদিন পর দেখবেন এক একটা গুজব মার্কেটে ছেড়ে দিবে বট বাহিনী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভ্রান্তি করার জন্য। তারা ওই ফাঁদে পা দিয়ে তারাও কপি পেস্ট করে এই সকল বিষয়গুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এবং তারেক রহমানের বিভিন্ন সিদ্ধান্ত, বিএনপির বিভিন্ন কার্যাবলী সবকিছু দেখে এইটুক আপনারা তো স্পষ্ট হয়ে গেছেন, তারেক রহমান বাংলাদেশে ফিরেছে, প্রধানমন্ত্রী হয়েছে অন্যায়ের যেটা তারা অন্যায় হিসেবে দাবি করে সেসবের প্রতিশোধ নেওয়ার জন্য। অর্থাৎ 111-এর সময় তারেক রহমান এবং বিএনপির উপর যে ধরনের কর্মযজ্ঞ সেনা সমর্থিত সরকার করেছিল এবং 17 বছর যাবৎ তারেক রহমানের দল, তারেক রহমানের পরিবার সবকিছুর উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে সবকিছুর প্রতিশোধ নেওয়ার জন্য জনাব তারেক রহমান বাংলাদেশে 17 বছর পর ফিরেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। কোন প্রক্রিয়াতে প্রধানমন্ত্রী হয়েছেন, কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে সবকিছু আপনারা জেনে গেছেন। এবং প্রধানমন্ত্রী হওয়ার পর 40 দিনে তার যে কর্মযজ্ঞ, তার যে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত সবকিছু দেখে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে উপলব্ধি করতে পেরেছে তারেক রহমান কোনোভাবেই ন্যূনতম পরিবর্তন তার মধ্যে আসেনি। তিনি 17 বছর পশ্চিমা সংস্কৃতিতে ছিলেন, কিন্তু তিনি যে প্রতিহিংসা পরায়ণ, তিনি যে তার প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য বাংলাদেশে এসেছেন, এটা কিন্তু বোঝার জন্য আমাদের আর বিজ্ঞানী হইতে হবে না, আমরা ইতিমধ্যে বুঝে গেছি। এবং তার প্রথম লক্ষ্য 21 আগস্ট যেভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করে তিনি হামলা চালিয়েছিলেন, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ একাধিক নেতাকর্মীকে হত্যার একটা পরিকল্পনা ছিল। একই প্রক্রিয়ায়, একই ধারাবাহিকতায় 2026-এ প্রধানমন্ত্রী হয়ে তিনি আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন তো চালাচ্ছেন, পাশাপাশি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যা যা করার প্রয়োজন তিনি কিন্তু করে যাচ্ছেন। গতকাল তারেক রহমান হয়তো মুখ ফসকে বলে ফেলেছেন কিনা জানি না, একটা স্টেটমেন্ট দিয়েছেন। এই স্টেটমেন্ট ভবিষ্যতে কোন নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় আসলে সেই স্টেটমেন্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ যারা 2024-এর সেই তথাকথিত জুলাই সন্ত্রাসে সম্পৃক্ত ছিল, আমরা ইতিমধ্যে মার্কিন গণমাধ্যম সিএসবি নিউজের একটা প্রতিবেদন আমি পড়ছিলাম, সেখানে দেখলাম বাংলাদেশের বর্তমান যারা কুশীলব আছে, সরকারে আছে জামাত, এনসিপি এবং হোয়াটএভার যারা তারাই থাকুক না কেন গণমাধ্যম কর্মী, এরা আওয়ামী লীগ সরকারকে ফেলে দিতে 32 কোটি মার্কিন ডলার নিয়েছিল। মানে আপনি চিন্তা করেন, বিএনপি, জামাত, এনসিপি এবং বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, হোয়াটএভার যারা যারা ছিল, বদমাশ যারা ছিল, আমি সব মুক্তিযোদ্ধাদেরকে বলতেছি না, এদেরকে কিনতে মার্কিন প্রশাসনের প্রয়োজন হয়েছে মাত্র 32 কোটি মার্কিন ডলার। মানে ভাবা যায় এত অল্প মূল্যে যারা বিক্রি হতে পারে, সেটা এদেরকে না দেখলে এবং সিএসবি নিউজের এই প্রতিবেদন না দেখলে বুঝতে পারতাম না। জনাব তারেক রহমান গতকালকে যে স্টেটমেন্ট দিয়েছে 2024 সালের সেই জুলাই সন্ত্রাসে, এটা যে সন্ত্রাস ছিল সেটা তো আর কোনো, এখানে তো এটাকে প্রমাণ করতে আর কোনো কিছু করতে হবে না, ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। খোদ ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দিয়েছে যে এটা একটা কালার রেভলিউশন ছিল, অর্থাৎ রেজিম চেঞ্জ অপারেশন ছিল সিআইডি স্টেটের, এখানে আইএসআই ছিল আর অন্যান্য সংস্থা জড়িত ছিল। সেই বিষয়ে না যাই, তারেক রহমান বলেছে 24-এর আন্দোলনে অসাধারণ ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধানমন্ত্রী তার নিজের মুখে স্বীকার করে নিয়েছেন 24-এর আন্দোলনে সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা রেখেছে। তার মানে অদূর ভবিষ্যতে যখন এই রেজিম চেঞ্জ অপারেশনের দায়ে এবং এই জুলাই স্ক্যাম, এই জুলাই জঙ্গি উত্থানে সরাসরি সন্ত্রাসী জঙ্গিদেরকে মদত দেওয়ার জন্য সেনাবাহিনীকে শুলে চড়ানো হবে, আমি সবাইকে বলতেছি না, যারা এই ষড়যন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট ছিল এদেরকে, বিশেষ করে জামাতের যে পোস্টার বয় জনাব ওয়াকারুজ্জামানকে যখন শুলে চড়ানো হবে, ভবিষ্যতে যখন কোনো নির্বাচিত সরকার আসবে, সেটা হোক আওয়ামী লীগ হোক বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী কোনো সরকার, যখন ওয়াকার সহ সেনাবাহিনীর একটা বিরাট অংশকে, জামাতি অংশ, আইএসআই পন্থী অংশ, এদেরকে শুলে চড়াবে, তখন কিন্তু এই স্টেটমেন্ট, তারেক রহমানের এই স্টেটমেন্ট একটা চমৎকার ভূমিকা রাখবে। এবং এই স্টেটমেন্ট এখন নথি আকারে রেখে দেওয়া হবে, বুঝতে পারতেছেন? কারণ এই ডিপ স্টেটের কালার রেগুলেশন যে হয়েছে, এখানে তারেক রহমান মাস্টার মাইন্ডের ভূমিকায় ছিলেন। তারেক রহমানের নির্দেশনা ছাড়া কোনো কিছু হয়নি। মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হয়, এটা জাস্ট তারেক রহমানের উপর থেকে সেই ট্যাগটা সরিয়ে দেওয়ার জন্য ইউনূসের একটা পরিকল্পনা ছিল, এটা আগে থেকে সমঝোতার ভিত্তিতে হয়েছে। এগুলো তো আমরা এখন পানির মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। তো জনাব ওয়াকারুজ্জামান, যাকে এবার প্রকাশ্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুমকি দিলেন এনসিপি নেতা সার্জিস আলম। হুমকিটা এমন যে বাংকার কিংবা টানেল কিংবা সুড়ঙ্গ কোনো কিছু বানিয়ে পার পাওয়া যাবে না, জীবন রক্ষা করা যাবে না, এরকম হুমকির পরেও সরকার কি তাহলে নিশ্চুপ থাকবে? আমরা গত কয়েকদিনে এই সরকার ক্ষমতায় আসার পর একাধিক ঘটনা ঘটতে দেখেছি। ফেসবুকে সরকারের কিংবা প্রধানমন্ত্রীর সমালোচনা করা কিংবা কটু কথা বলার কারণে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা প্রভাবশালী তারা কিন্তু জামিন পায়নি, কিন্তু জামাতের একজন কর্মীকে যখন গ্রেপ্তার করা হলো তখন 24 ঘন্টার মধ্যে তার জামিন হয়েছে। অন্য একাধিক লোক গ্রেপ্তার হয়েছে, তাদের কিন্তু কোনো জামিনের খবর আমরা পাইনি। তাহলে কি এই এনসিপি নেতারাও প্রচন্ড প্রভাবশালী বলে তাদের এই বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়া হবে? আর সার্জিস আলম বর্তমান প্রধানমন্ত্রীকে এরকম হুমকিই বা কেন দিলেন? যারা শেখ হাসিনার সরকার পতনের জন্য আন্দোলন করেছিল, পরবর্তীতে তাদের বিভিন্ন নেতার কথাবার্তায় বোঝা গেছে যে এটা আসলে কোটা আন্দোলন ছিল না, এটা সরকার ফেলে দেওয়ার একটা প্ল্যান ছিল এবং এই প্ল্যানের সঙ্গে দেশি বিদেশি অনেকের সম্পর্ক ছিল। একটা দীর্ঘ প্ল্যান করেই সরকারকে ফেলে দেওয়া হয়েছে। সেই সময় শেখ হাসিনা বিরোধী প্ল্যান বাস্তবায়নের জন্য যাদের সহযোগিতা পাওয়া গিয়েছিল, তারা কি আবার তাদের সহযোগিতা পাবে বিএনপি সরকারকে ফেলে দেওয়ার জন্য? কি বলছেন সার্জিস আলম ফেসবুকে? গণমাধ্যমে
গণমাধ্যমই বা তাকে নিয়ে কি বলছে, কোন সংবাদের ভিত্তিতে এই ধরনের হুমকি ধামকি তিনি দিচ্ছেন, রীতিমতো হুমকি দিয়েছেন তার ফেসবুক পোস্টে। আমরা কদিন আগে দেখেছি তাদের আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি ওমরাতে গিয়ে ওই বক্সিং মেশিনে, যেখানে শক্তি পরীক্ষা করা হয়, সেই বক্সিং মেশিনে বক্সিং দেওয়ার আগে মেশিনটাকে দেখিয়ে বলেছেন যে মির্জা আব্বাস, অর্থাৎ তিনি এরপরে যাকে ঘুষি দিবেন সেটা হচ্ছে মির্জা আব্বাস। এরকম অধ্যত্বপূর্ণ কর্মকাণ্ড করার পরেও তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ সরকার নেয়নি। এটা সরকারের সহনশীলতার মাত্রা পরীক্ষার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরকার বেশ সহনশীল আচরণ করছে, এটা ভালো, সহনশীল আচরণ করা ভালো, কিন্তু মানে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডেরও তো একটা সীমা পরিসীমা থাকা উচিত, সেটাও অনেকে মনে করেন। সার্জিস কি বলছেন? নাগরিক টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বাংকার বা টানেল বানিয়ে লাভ হবে না। সার্জিস আলম, জনরায়ের বিপক্ষে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে বাংকার বা টানেল নির্মাণ করেও কোনো লাভ হবে না মন্তব্য করেছেন এই এনসিপি নেতা। ফেসবুকে আজকে পোস্ট দিয়েছেন তিনি, পোস্টে লিখেছেন, জনরায়ের বিপক্ষে গিয়ে সংসদীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করা হলে কিংবা বিতর্কিত আর্থিক কর্মকাণ্ডের আশ্রয় প্রশ্রয় দেওয়া হলে ব্যাংকার বা টানেল নির্মাণ করে কোনো কাজে আসবে না, এই কথা তিনি বলেছেন। তার মানে এটা একটা হুমকি, মানে বাংকার কিংবা টানেল এটা নির্মাণের ব্যাপার কোত্থেকে আসলো। আজকেই একটা একাধিক পত্রিকা যে খবর দিয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন নির্মাণের যে প্রকল্প, সেই প্রকল্পে থাকবে বাংকার এবং গোপন টানেল, যে টানেল দিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া যাবে, এরকম একটা খবর আমরা গণমাধ্যমে হতে দেখেছি। সেই বাংকার বা টানেলের যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই মানে ছবিটা, গুগল ম্যাপের ছবিটা একটু দেখে নিন। সেই ছবি দিয়ে গণমাধ্যমে নিউজ করা হয়েছে, সেটা হচ্ছে যে নিউজের শিরোনামটা দেখে নিন। বলা হচ্ছে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল, যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে। এটা একটা পজিটিভ উদ্যোগ, অবশ্যই এরকম একটা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, কিন্তু সেটাকেই সার্জিস আলম অনেকটা ব্যঙ্গ করে বলছেন যে এগুলো করে কোনো লাভ হবে না। তার মানে এটা যে একটা প্রচ্ছন্ন হুমকি সেটা খুব সহজেই বোঝা যায়। যে কারণে এই বাংকার কিংবা টানেল নির্মাণ করা হচ্ছে, বলা হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ থেকে